নমস্কার বন্ধুরা। আজ আমার গল্পের গোয়েন্দা হলেন ইন্দ্রনাথ রুদ্র, যাকে সৃষ্টি করেছিলেন অদৃশ বর্ধন, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1932 সালের 1 ডিসেম্বর কলকাতায় এবং তার মহাপ্রয়াণ ঘটে 2019 সালের 21 মে কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি অদৃশ বর্ধনের গোয়েন্দা অমনিবাস প্রথম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন জয়দীপ পাবলিকেশনস। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প রুদ্রাক্ষে রক্ত। আজ থাকলো প্রথম পর্ব। মাতাজি। সুন্দর বোস, সলিসিটার পাড়া আর হাইকোর্টে এর নাম এখন ম্যাজিকের মতো কাজ করে। দারুণ প্রশাস। আইন আর জজ সাহেব, উকিল মোক্তার আর চোর বদমাসদের নিয়ে যেন ছক্কা পাঞ্জা খেলে। ডাকসাইটে অ্যাডভোকেট বলতে যা বোঝায়, সুন্দর বোস হলো তাই। সুন্দর বোসের জন্ম জন্মান্তরের লাইফ পার্টনার লতা বোস, এমএ। স্বামী স্ত্রীতে দারুণ ভাব, এত ভাব যে পাচ্ছে তাদের ভালোবাসার ভাগ নিতে কেউ এসে বসে। তাই একদিনেও মা ষষ্ঠীকে খাতির করেনি। ভারী অন্যায়, ভারী অন্যায়, আড়ালে আবডালে বলেছেন আত্মীয় স্বজন, কিন্তু লতা হেসেই উড়িয়ে দিয়েছে। ঘরে ঢুকলো সুন্দর বোস। ছিমছাম লিভিং রুম। ঘরে ঢুকে সোজা ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো সুন্দর। লতা বললে, জানি কেন এলে এখানে, হাওয়া খেতে। মিথ্যে কথা। তবে আর এক সুন্দরীকে দেখতে। এ তোমার জেলাসি লতা। সুন্দর, মেয়েদের চোখে ধুলো দিতে যেও না। তোমার চোখে ধুলো? এত বড় বোকা আমি নই লতা। তবে যা সত্যি তা স্বীকার করো। যা সত্যি নয় তা কখনোই আমি স্বীকার করব না। তুমি ওই ইয়েটার বাড়ি যাও কি ধর্মকর্ম করার জন্য? লতা, আই অবজেক্ট। রাখো তোমার অবজেকশন। লতা প্লিজ, জানি তুমি ধার্মিক, নইলে যুক্তিবিজ্ঞানে এত বড় বৈজ্ঞানিক হয়ে এখনো গঙ্গা স্নান করো, কালী মন্দিরে পুজো দিয়ে আসো। লতা, তোমাকে একটা ছোট্ট গল্প বলবো, শুনবে? বলো। চারবাক মহানাস্তিক ছিলেন, যুক্তিবিজ্ঞানের চোস্ত ছিলেন। দেশে দেশে সভা ডেকে বড় বড় পণ্ডিতদের ধারালো যুক্তি দিয়ে কচু কাটা করে প্রমাণ করেছিলেন ঈশ্বর ফিশ্বর নেই, সব ভুয়ো, খাও দাও ফুর্তি করো। ঠিকই করেছিলেন। চারবাক এলেন উজ্জয়িনীতে, তর্কযুদ্ধে পরাস্ত করলেন নামকরা পণ্ডিতদের। সভা নিস্তব্ধ, সূচ পড়লে আওয়াজ শোনা যায়। এমন সময় একটা 9-10 বছরের ভারী সুন্দর ছেলে উঠে দাঁড়ালো। লাজুক। চারবাক জিজ্ঞেস করলেন, তুমি কে বাবা? ছেলেটি তার নাম বলল। চারবাক জিজ্ঞেস করলেন, কোথায় থাকো? ছেলেটি একটা জায়গার নাম বললে। তারপরেই মুখ তুলে উজ্জ্বল মুখে জিজ্ঞেস করলে, আপনি চেনেন আমাদের গ্রাম? চারবাক হেসে বললেন, পৃথিবীতে কত গ্রাম রয়েছে সব কি দেখেছি যে চিনব? সঙ্গে সঙ্গে ছেলেটি বললে, ঈশ্বরও আছেন, আপনি দেখেননি কিন্তু আছেন। আপনি দেখেননি বলেই যে নেই তা কি হয়? চারবাক স্তম্ভিত। সভায় শোরগোল। কি বুঝলে? ওগুলো ইনডাইরেক্ট লজিক। যা আমি জানি নে তার নেই, এটাও ইডিওটিক লজিক। মুখ সামলে কথা বলবে। তুমি আমার পিঠের কাছ থেকে সরে এসে দাঁড়াবে কেন? যোগিনীর বাড়ির সামনে কত গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পেলে, এখান থেকে দেখা যাচ্ছে। মনে রেখো এটা 10 তলা, তোমার যোগিনী থাকেন 1 তলায়। নিচের তলার দিকে নজর দেওয়া তোমাকে মানায় না। লতা, আরো উঁচু থেকে দেখলে 10 তলা আর 1 তলায় কোনো প্রভেদ নেই। সেই উঁচুতে মনটা নিয়ে যাও। পারবো না। তাহলে নিচে তাকো।
ওই যে অতগুলো গাড়ি এসে ভিড় করেছে দিনহীন একতলা বাড়িটার সামনে, ওরা কি সবাই বুদ্ধু? পৃথিবীতে এত বুদ্ধু আছে যে রোজ একজনকে ঠকালেই একটা জোচ্চরের জীবন কেটে যাবে। মাতাজি সম্পর্কে এভাবে কথা বলো না লতা। মাতাজি? কিসের মাতাজি গো? সে তুমি বুঝবে না, মাতা হলে বুঝতে। খবরদার, খোঁটা দেবে না বলছি। উল্টোপাল্টা কথা বললেই দেব। মাতাজি কেন সবার মাতাজি সেটা না দেখলে বুঝবে না। দেখেই বলা হচ্ছে, সে তো ওপর থেকে দেখেছ। ছাদে কাপড় মেলতে আসার সময় যেটুকু দেখেছি তাতেই বুঝেছি। কি বুঝেছ? 1 নম্বরের ঢলানি নিয়ে। লতা, আমাকে হার্ট করছো, একটু করা দরকার। মোহমুক্তি তোমার কবে ঘটবে সুন্দর? এই জীবনে নয়, কেননা এটা মোহ নয়। তবে কি প্রেম? তোমার সঙ্গে এ নিয়ে আলোচনা করতে ইচ্ছে হয় না। মাতাজির দিকে তাকালে, তার মুখের দুটো কথা শুনলে বুঝবে তিনি সাধারণ মানবী নন। আমার মতন সাধারণ মানবী নন। বাজে কথা বলো না। বিভূতি না থাকলে কোনো মহিলার মুখে এরকম জ্যোতি দেখা যায় না। লতা, আবার বলছি, মাতাজি সম্পর্কে ওইভাবে যাতা কথা বলো না। যদি বলি, দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘুরে দাঁড়ালো সুন্দর বোস। দুহাত স্ত্রীর কাঁধে রেখে দু চোখে চোখ রেখে গম্ভীর গলায় বললে, তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্কটাও তো তেতো হয়ে যেতে পারে। শিউরে উঠল লতা। চোখের কোণে ভেসে রইল বহু নিচে একতলা বাড়িটা, রহস্যময়ী যোগিনীর নিবাস। ইন্দ্রনাথ রুদ্র, দ্য প্রাইভেট ডিটেকটিভ। বারান্দা থেকে দেখল লতা। দেখল অম্বর লোকের ফটক পেরিয়ে গেল সুন্দর বোস। রাস্তার ওপারে একতলা বাড়ির সামনে সারি সারি দাঁড়িয়ে অনেকগুলো বিভিন্ন মেকের বিভিন্ন মডেলের গাড়ি। দুটো গাড়ির ফাঁক দিয়ে ঢুকে গেল বাড়িটায়। তারপরে দৃশ্যটা ঝাপসা হয়ে এলো। বুক মোচড়ানো হৃদয়ের শোণিত বুঝি অশ্রুর আকারে বেরিয়ে এলো পদ্ম পলাশ চোখের মধ্যে। সুন্দরকে সে ভালোবাসে, স্ত্রী যেভাবে স্বামীকে ভালোবাসে তার চাইতেও বেশি। বিশ্বব্রহ্মাণ্ডের কোনো মাপকাঠি দিয়েই মাপা যায় না সুন্দর বোসের হৃদয়খানা। এত দরাজ, এত উদার, এত বিরাট হৃদয় কটা মানুষের থাকে? কটা নারী এমন ভাগ্য নিয়ে জন্মায় এমন পুরুষের সহধর্মিনী হওয়ার? সহধর্মিনী হওয়ার চেষ্টায় তো ত্রুটি রাখেনি লতা। কিন্তু তবুও কি সে সহধর্মিনী হতে পেরেছে? সুন্দর বোস বিলেত টিলেত ঘুরে এসেও প্রতিদিন ভোর হলেই গঙ্গা স্নান সেরে সোজা কালীঘাটে মাকে দর্শন করে তবে বাড়ি ফেরে। কিছু প্রত্যাশার লোভে নয়, সে যা চায় তা হাইকোর্টে পাওয়া যায় না, বড়লোকের নোটের বান্ডিলেও পাওয়া যায় না। যায় কেবল ওই শিলাময়ীর সামনে। কি আছে সেখানে লতা তা বোঝে না। তার কাছে দেবতা একজনই, সুন্দর বোস। কিন্তু সুন্দর বোসের মন কি সবটাই লতার জন্যে? না। কারণটা কি? লতা কি তার মাধুর্য দিয়ে জয় করতে পারেনি সুন্দর বোসকে? সুন্দরের ঐশ্বর্যে সে আত্মহারা, কিন্তু সুন্দর তো পুরোপুরি আত্মহারা নয়। তার রূপে, তার প্রেমে, তার সর্বস্ব দিয়ে দেওয়ায়। সুন্দর চায় আরো কিছু, যা ধরা যায় না, ছোঁয়া যায় না, যার রং নেই, রূপ নেই, যা এই ব্রহ্মাণ্ড জুড়ে রয়েছে অথচ সব ইন্দ্রিয়ের অতীত। সেই অনির্বচনীয় আনন্দের সন্ধানে কি সুন্দর বোস প্রতিদিন ছুটে যায় কালীঘাটে? সেখান থেকে ফিরেই ওই ছলনাময়ের আস্তানায়। দু চোখ ছাপিয়ে জল নেমে এলো দু গাল বেয়ে। মোচবার চেষ্টা করল না লতা। অনিমেষে চেয়ে রইল একতলা বাড়ির দিকে। হ্যাঁ, একতলা এই বাড়িটার নাম রাধামহল। এখন থেকে রাধামহলই বলা যাবে এই রহস্য নিকেতনকে। দেওয়ানখানার কার্পেটের উপর বসে রয়েছেন যারা, এরা কেউই সাধারণ মানুষ নন। পয়সাওয়ালা ডাক্তারের চেম্বারে যেভাবে রুগীর ভিড় লেগেই থাকে, লাইন দিয়ে ডাক্তারের প্রাইভেট চেম্বারে ঢুকতে হয়, দেওয়ানখানাতেও সেই একই অবস্থা। তিল ধারণের জায়গা নেই দেওয়ানখানায়। সকাল 8টা থেকে দর্শন দেওয়া শুরু করেন মাতাজি, বেলা 12টা পর্যন্ত। 12টা বাজলেই মাতাজি আর মাতাজি থাকেন না। তখন তিনি
মোহিনী বধূর চোখে জল ঝরিয়ে এক কোণে বসে রয়েছে সুন্দর বোস। দুহাত কলের ওপর, পরনে সাদা ধুতি আর পাঞ্জাবি, এক মাথা কালো চুল পেছনে টেনে আঁচড়ানো, টানা টানা দুই চোখে স্বপ্নের আবেশ, অর্ধ নিমিলিত চোখ যেন ধ্যানমগ্ন। এ স্বপ্ন অনির্বচনীয় আনন্দের স্বপ্ন, যে আনন্দের আবেশে জীবন উৎসর্গ করেছে সুন্দর। সেই স্বপ্ন ঈশ্বরকে প্রত্যক্ষ না করতে পারলেও ঈশ্বরের কাছাকাছি জানা গেছেন তাদের সান্নিধ্যে আসার স্বপ্ন। মাতাজি সেই মহিলা, স্বয়ং মা কালী তার মধ্যে আবির্ভূত হন। তখন তিনি অন্য মানুষ। দেওয়ানখানায় মাতাজি কিন্তু নেই। উনি পাশের ঘরে দর্শন দিচ্ছেন একজন ভক্তকে। যাক, ভাগ্য ভালো, বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। ওই দেখুন, সুন্দর বোসের পালা এসেছে। সে উঠে দাঁড়িয়েছে, ধীর চরণে প্রবেশ করেছে মাতাজির কক্ষে। 1 মিনিট, ঝট করে আসুন, লতার অবস্থাটা দেখে আসা যাক। সেই ফ্ল্যাট, কিন্তু এবার লিভিং রুম নয়, ঠিক তার পাশেই সুন্দর বোসের আইনের কেতাব ঠাসা স্টাডি রুমও নয়, তারও পাশে দক্ষিণ খোলা আরেকখানা ঘর, শোবার ঘর। আহা, কি অপরূপ শোবার ঘর! কোনো দম্পতি এহেন শয়নকক্ষ কল্পনাতেও আনতে পারবেন কিনা সন্দেহ। সুন্দর লতার শয়ন মন্দির ঠিক যেরকমটি হওয়া উচিত, এ কক্ষের সিলিং থেকে মেঝে পর্যন্ত কোথাও তার কোনো ত্রুটি নেই। অজস্র আয়না এ ঘরের প্রথম বিস্ময়কর আকর্ষণ। ঘরে ঢুকলেই থমকে দাঁড়াতে হয়, চোখ কপালে উঠে যায়, মাথাটাও বুঁ করে এক পাক ঘুরে যায় আয়নার পর আয়নার অপূর্ব ফিটিং দেখে। এক একটা আয়না এক এক দেওয়ালে এক এক রকম অ্যাঙ্গেলে ফিট করা। ঠিক মাঝখানে রিপু আরাধনার পালঙ্ক। এই পালঙ্কে শুয়ে আছে লতা। তিলোত্তমা যদি কোথাও থেকে থাকেন, তিনিও বুঝি স্রষ্টাদের কাছে অনুযোগ জানাতেন যে লতার আহামরি রূপ দেখে। সেই লতা শিথিল লতার মতোই দেহভার এড়িয়ে কড়িকাঠের পানে চেয়ে শুয়ে আছে। আসুন, লতার আরো কাছে আসুন। ক্যামেরার মতো আপনার সন্ধানী চোখ জোড়াও লতার চোখের খুব কাছে নিয়ে আসুন। কি দেখছেন? শুধু কি অশ্রু, আর কিছু নয়? দেখতে পাচ্ছেন না? অশ্রু ছলো ছলো অপূর্ব সুন্দর নয়নতারার গভীরে বিদ্যুৎ দামিনীর ঝিকমিক। দেখতে পাচ্ছেন না একটা চাপা সংকল্পের দ্যুতি, একটা মহাভয়ঙ্করের আভাস। লতা সেই জাতের মেয়ে যারা প্রয়োজন হলে নাগিনীর মতো বাঁধতে পারে, ছোবলও মারতে পারে। হ্যাঁ, এই মুহূর্তে সুন্দরী লতার দুর্গেয় অন্দরের কন্দরেও হীরের মতো একটা কঠিন সংকল্প দানা বাঁধছে একটু একটু করে। একটু একটু করে সে আর এক মানুষ হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে। পালঙ্কের পাশেই হাতির দাঁতের মতো শুভ্র টিপায় রাখা টেবিলের দিকে হাত বাড়ালো লতা। সাদা টেলিফোন। প্রিয়দর্শিনীর কণ্ঠে লতার চাপার কলির মতো নরম পেলব আঙুলগুলো 5টা ফণিনীর মতোই পেঁচিয়ে বসল। রিসিভার উঠে এলো কর্ণকুহরের সামনে। বাহাতের চম্পক অঙ্গুল ডায়াল করল একটা নম্বর। কপাল ভালো, এক চান্সেই পাওয়া গেল অপর প্রান্তকে। সেকেন্ড কয়েক রিং হয়ে যাওয়ার পরেই রিসিভার তোলা হলো অন্য প্রান্তে। ভেসে এলো গম্ভীর স্পষ্ট পুরুষ কণ্ঠস্বর। হ্যালো, ইন্দ্রনাথ রুদ্র বলছি। আমি লতা। ও কি একেবারে হুমড়ি খেয়ে পড়ছেন কেন? ইন্দ্রনাথ রুদ্র যে বিখ্যাত গোয়েন্দা তা অজানা নয়। সুন্দরী লতা এইমাত্র তার স্মরণীতি যাচ্ছে কেন? তাও আপনার অজ্ঞাত নয় আশা করি। কিন্তু দোহাই আপনার, একটু সবুর করুন। সুন্দর বোসকে মাতাজির কক্ষে ঢুকতে দেখে এসেছেন, খেয়াল আছে তো? আসুন, ঝাঁ করে দেখে আসা যাক সুন্দরকে আর তার মাতাজিকে। বড্ড হতাশ হলেন দেখছি। ভেবেছিলেন আর এক আরব্যোপন্যাসের মণিমঞ্জিল দেখবেন। এ যুগের যোগী আর যোগিনীরা চার্টার জেট প্লেনে উড়ে বেড়ায় দেশ দেশান্তরে। সুতরাং যোগিনী মাতাজির কক্ষেও নিশ্চয়ই বাদশাহী কাণ্ড দেখবেন। দেখবেন পৃথিবীর ধনকুবরদের কাছ থেকে উপঢৌকন পাওয়া শ্রেষ্ঠ দ্রব্যরাশি। দেখবেন চোখ ধাঁধানো, মাথা ঘোরানো, চমকের পর চমক। কিন্তু তার বদলে দেখছেন কি না, একদম বিধবা বেশে সাজানো একটা ঘর, সাদা চুনকাম করা 4টে দেওয়াল, একটা মাত্র সাদা রঙের সিলিং ফ্যান ঘুরছে কড়িঘাটের বুকে, সাদা সিমেন্টের মেঝে, ঝকঝকে তকতকে,
কোথাও এক কোনাও ধুলো আবিষ্কার করতে পারবেন না। ম্যাগনিফাইং গ্লাস নিয়েও। ঘরের দুদিকে 4টে জানালা খোলা। একদিকের খোলা জানালা দিয়ে অকৃপণ হাতে সূর্য দেবতা বিলোচ্ছেন রোদ্দুর। আর একদিকে জানালা দেখা যাচ্ছে নীল আকাশের মহিমা। ঘরের ঠিক মাঝখানে একটা সাধারণ কাঠের জলচৌকি, রং করা। জলচৌকিতে পদ্মাসনে বসে মাতাজি। থমকে গেলেন দেখছি। থমকাবারই কথা। এতক্ষণ ধরে অনেক আঁকাবাঁকা কথাই তো শুনলেন ভদ্রমহিলা সম্পর্কে। মনে মনে অনেক রসালো ধারণাই নিশ্চয়ই খাড়া করে নিয়েছেন সেই সব শুনে। এখন তো ধুলিস্যাৎ হয়ে গেল নাকি? ভয় নেই, কেউ আপনাকে দেখতে পাচ্ছে না। খুব কাছে আসুন, খুঁটিয়ে মাতাজিকে দেখুন। জ্যোতির্ময়ী ওই রূপের তুলনা এর আগে কখনো দেখেছেন? দেখেছেন অমন পিঠ ঢাকা রাশি রাশি কালো চুল? দেখেছেন কপাল জোড়া বিশাল সিঁদুরের টিপ, অমন ধবধবে সাদা রং? দেখেননি। আমি বাজি ফেলে বলতে পারি দেখেননি। ঈশ্বর স্বয়ং যার দেহকলেবরে আশ্রয় করেন, ভক্তের কোলে বিস্ময় সৃষ্টি আর অবিশ্বাসীর অবিশ্বাস দৃঢ় করার জন্যে এমন দিব্যজ্যোতি ঘিরে থাকে তাঁরই দেহতনু। হ্যাঁ, মাতাজি সুন্দরী। কতই বা বয়স? 25ও নয়, বেশি হলেও কম বলে মনে হয়। সিঁথিতে সিঁদুর নেই। ঘন কালো চুল কপালের দুদিক থেকে দু চোখের দু প্রান্ত ঘেঁষে কান আড়াল করে বুকের দুপাশ দিয়ে লুটোচ্ছে। জলচৌকি ছাড়িয়েও সিমেন্ট করা মেঝের উপর আয়ত 2 চোখ, আধ মোজা, বড় বড় চোখের পাতা আর ভগবানের নিজের হাতে আঁকা ভুরু দুটির দিকে তাকালেও অবাক হতে হয়। পরনে বকের পালকের মতো ধবধবে সাদা শাড়ি, রাজহংসীর মতো গ্রীবাটুকু বেরিয়ে রয়েছে শাড়ির ওপরে। সর্ব অঙ্গ ঢাকা সেই শাড়িতে। ব্লাউজটাও কনুই পর্যন্ত লম্বা, সরু সরু আঙুলগুলি কেবল রয়েছে কোলের ওপর। টুলটুলে 2 ঠোঁট দেহের জ্যোতিতে বুঝি দ্যুতিমান। এমন নিখুঁত আশ্চর্য সুন্দর ঠোঁটের গড়ন কোথাও কি দেখেছেন? না, দেখেননি। কোনো অয়েল পেন্টিংয়ে, কোনো মরাল পেন্টিংয়ে, কোনো পাথরের অথবা মাটির মূর্তিতেও দেখেননি। তাই বুঝি এমন হাঁ করে তাকিয়ে আছেন? শুধু ঠোঁট, ঠোঁট, চিবুক, কপাল দেখলেই তো চলবে না। গলাটা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, মরাল গ্রীবার কথা বলছি। শুভ্র শাড়ি আর ব্লাউজের উপর রাজহংসীর গলার মতোই। যে কণ্ঠদেশটুকু বেরিয়ে আছে, তাকিয়েছেন সেদিকে? তাকান। কি দেখছেন? হীরের কণ্ঠহার, গজমুক্ত নেকলেস, পদ্মরাগের মালা। না, রুদ্রাক্ষের মালা। রুদ্রাক্ষ ফলে রচিত জপমালা। রুদ্রাক্ষের গুণ বর্ণনা করার জন্য এ কাহিনীর পত্তন ঘটেনি। মাতাজি যে স্বয়ং রুদ্রাণী তার প্রমাণ তো পাশেই পাচ্ছেন। বাদিকে আর একটা জলচৌকি, মেঝে থেকে ইঞ্চি 6 উঁচু, খুব দামি ভেলভেটের কার্পেট দিয়ে মোড়া। জলচৌকির ওপর আবলুস কালো ওই যে কালী মূর্তিটি দেখছেন, যার লোলু জিহবা, কণ্ঠের নরমুণ্ড মালা আর উঁচু করে ধরা হাতে ঝকঝকে খাড়াখানিতে রুদ্দুর ঠিকরে যাচ্ছে। রোহিণী ভরণী নক্ষত্রের মতো বিশাল 2 চোখে স্বয়ং অরুণদেব জ্যোতি বিন্যাস করছেন। এই মূর্তিটি কিন্তু পুরোপুরি রূপোয় তৈরি, নিরেট রূপো, ফাঁপা নয়। প্রায় 2 ফুট লম্বা মূর্তি, হাতে করে তুলতে গেলেই বুঝবেন। কালী মূর্তির চারপাশে জ্বলছে অনেকগুলো ধূপকাঠি। পাখার হাওয়ায় সুগন্ধি ধোঁয়া ছড়িয়ে পড়ছে ঘরময়। সামনেই রূপোর রেখাভিতে স্তূপীকৃত জবা ফুল, মিষ্টির বাক্স, ফল। ধীর চরণে এই ঘরেই প্রবেশ করল আমাদের সুন্দর বোস। সুন্দর দেখি সুন্দর বোস দোরগোড়ায় দাঁড়িয়েই মাথা হেঁট করে 2 হাত জুড়ে নমস্কার করলো মাতাজিকে। অর্ধ নিমীলিত চোখে তাকালেন মাতাজি। ইহলোক ছাড়িয়ে, স্বর্গলোক ছাড়িয়ে যেন কোনো অজানা, অপরিজ্ঞাত বিচিত্র লোক থেকে ভেসে এলো সেই চাহনি। কৃষ্ণমণিকায় উদাস আভাস। পায়ে পায়ে কাছে এলো সুন্দর, বসলো মাতাজির পায়ের গোড়ায়। 2 হাত মেঝেতে ঠেকিয়ে নিয়ে স্পর্শ করলো নিজের কপাল। মাতাজির চরণ স্পর্শ করার অধিকার কারণেই। মানবী দেহে তিনি দেবী। জলচৌকির সামনেই মেঝেটুকু স্পর্শ করাই যথেষ্ট। ডান হাত তুলে আশীর্বাদ করলেন মাতাজি। চোখ দুটি সামান্য নড়ল, ঈষৎ ফাঁক হলো। সারি সারি সাজানো দাঁতের বাহার দেখা গেল। তারপর দ্বিধাবিভক্ত অধরষ্ট দিয়ে ভেসে এলো বিনার ঝঙ্কারকেও হার মানিয়ে দেওয়ার মতো কণ্ঠস্বর। সুন্দর মাতাজি। ভক্তি বিনম্র স্বর সুন্দরের। মাতাজির কৃপা যে কজন পেয়েছি, সুন্দর বোস সেই ভাগ্যবানদের অন্যতম। মাতাজি দর্শন দেন, বাক্য নিঃসরণ বড় একটা করেন না। যখন করেন বুঝে নিতে হবে তা দৈবাদেশ। বইচির মামলায় তোর জয় হবে। অন্যকে বলে চমকে উঠত। বইচি একজন বিধবা, জনকায়েক সন্ডা প্রকৃতির লোক জোর করে তাকে দিয়ে জমি জায়গা লিখিয়ে নিয়েছে স্কুল করবে বলে।
এখন তাকে জমি আর বাড়ি থেকে তাড়িয়েছে নাতি নাতনি আর বাচ্চা সমেত। অনেক জল গড়িয়েছে, কেস এসেছে হাইকোর্টে। মাত্র গতকাল সে কেস হাতে নিয়েছে সুন্দর বোস, আর আজকেই তা শুনল মাতাজির মুখে। তাই বললাম, অন্য কেউ বলে চমকে উঠত, কিন্তু সুন্দর চমকালো না। মাতাজির অলৌকিক ক্ষমতার খবর সে রাখে। শুধু বলল, কেসটা কালকেই হাতে এসেছে, আপনি জেনে ফেলেছেন দেখছি। বইচি যে গেছিল মায়ের কাছে কালীঘাটে। ও, মা বললে সুন্দর সব ঠিক করে দেবে, বইচির ওপর অবিচার আর হবে না। মায়ের দয়া তো আছেই রে তোর উপর। চুপ করে রইল সুন্দর বোস। ঘড়ি দেখল, 12টা বাজতে আর দেরি নেই। মাতাজির বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে। বিনার ঝঙ্কারকেও হারিয়ে দিয়ে ফের সেই কণ্ঠ ভেসে এলো মাতাজির গলা দিয়ে। উচ্চারণ একটু আড়ষ্ট, খাঁটি বাঙালি উচ্চারণ নয়, অবাঙালির বাংলা শিখলে যেরকম শোনায় সেই উচ্চারণ। বলল থেমে থেমে, সুন্দর, মাতাজি বড় অশান্তিতে ভুগছিস। এবার চমকে উঠল সুন্দর। মনের কোনায় লতা যে গোলাপ কাঁটা হয়ে খচখচ যন্ত্রণা দিয়েই চলেছে। আপনি জানেন? সব জানি। বড় অবুঝ, কিছুতেই বোঝে না। বুঝবে, সব বুঝবে। তোর মক্কেলরাও তোর মুখে শুনে ছুটে এসেছে, একদিন তাকেও আসতে হবে। এই যে মায়ের টান, এড়ানো সাধ্য কারো নেই। মাতাজি ওকে দয়া করুন। মাতাজির চোখে চোখ রেখে চেয়ে আছে সুন্দর বোস। চোখের সবটুকু দেখা যাচ্ছে না। আধবাজা চোখের পাতা আর বড় বড় চক্ষু পল্লবের আড়ালে অনেক দূরের আশ্চর্য কোনো লোক থেকে এক বিচিত্র শক্তি যেন অনিমেষে নিরীক্ষণ করছে সুন্দর বোসকে। চোখ ফেলতে পারল না সুন্দর বোস। অর্জুনের বিশ্বব্রহ্মাণ্ড দর্শনের মতোই যেন রোহিণী ভরণী নক্ষত্রের মতো অদ্ভুত ওই চোখের আড়ালে দেখল এক অজ্ঞাত বিস্ময়কে। ধীরে ধীরে ডান হাত আর বাঁ হাত শূন্যে তুললেন মাতাজি। শটান বাড়িয়ে দিলেন সামনে, ঘষলেন 2 চেটো। হাতের নিচে দুহাত পাতল সুন্দর। গায়ের লোম খাড়া করার মতো একটা অস্ফুট গুঞ্জন শোনা গেল মাতাজির কণ্ঠে। সঙ্গে সঙ্গে হাত থেকে ঝুরঝুর করে ঝরে পড়ল কিছু ছাই, বিভূতি। দুহাত পেতে গ্রহণ করলো সুন্দর বোস। মাথায় ঠেকালো, মাথা হেট করে। কানে ভেসে এলো মাতাজির ক্ষীণ কণ্ঠস্বর, যেন দৈববাণীর মতোই বেরিয়ে এলো পাশের আদ্যাশক্তি ভগবতীর বিগ্রহ থেকে। যেন সেই দিগম্বরী আকর্ণ নয়না পূর্ণ যৌবনা মুক্তকেশী ললজিহ্বা মুন্ডমালা বিভূষিতা চতুর্ভুজা শ্যামবর্ণা রজত মূর্তি স্বয়ং আদেশ দিলেন জড়িত কণ্ঠস্বরে, পরিয়ে দিস কপালে। শেষের দিকে ক্ষীণ হয়ে এলো জড়ানো গলার আওয়াজ। এতক্ষণ মাথা হেট করেছিল সুন্দর বোস, এবার চোখ তুলল। 2 চোখ বন্ধ হয়ে গেছে মাতাজির। সারা মুখে সেই অনির্বচনীয় আনন্দের আভা। সুরলোকের রূপ যেন তৃতীয় নয়নে প্রত্যক্ষ করছেন। হাত ঘড়ি দেখল সুন্দর, ঠিক 12টা বাজে। আসুন, ঝটপট আসুন 10 তলা ফ্ল্যাটে, মুকুর মহলে। বালিশে মাথা দিয়েই সাদা রিসিভার কানে ঠেকিয়ে কথা বলে চলেছে লতা। দোহাই আপনার, ওভাবে তাকিয়ে থাকবেন না সুন্দরী লতার তিলোত্তমা দেহবল্লনীর পানে। ওই তিলোত্তমা বিশ্বকর্মার তৈরি তিলোত্তমাকেও হার মানায়। আগেই বলেছি আপনাকে। আপনারই বা দোষ কি? বিশ্বকর্মার তৈরি অতুলনীয় তিলোত্তমাকে দেখার জন্য 4টে মুখ হয়ে গিয়েছিল ব্রহ্মার। 1000 চোখের সৃষ্টি হয়েছিল দেবরাজ ইন্দ্রের। সুতরাং হে নশ্বর মানব, আপনাকে ক্ষমা করা গেল। দেখুন, ভালো করেই দেখুন, কান দুটো খোলা রাখুন। সেই সঙ্গে একটা বিষয় খেয়াল করুন। জানেন তো ঋষি দুর্বাসার ধ্যান ভঙ্গ করতে গিয়ে দুর্বাসার সাপে তিলোত্তমার কি হাল হয়েছিল জানেন? সুতরাং নিশ্চয়ই প্রমাদ গণবেন লতা বল্লরীর প্রচেষ্টায়। সে এক ঋষির ধ্যানভঙ্গের ষড়যন্ত্র আটছে। পরিণাম দেখাই যাক না। লতা বলছে, ইন্দ্রনাথ দা, আমি বড় বিপদে পড়েছি। লতা, তুই তো বিপদে পড়ার মেয়ে নস। ইয়ার কি নয়, আমি বিপদগ্রস্ত। কি ধরনের? নতুন কেউ ঘটেছে? তোমার কি কাণ্ডজ্ঞান আর হবে না? গোয়েন্দাদের আর গাধাদের কাণ্ডজ্ঞান কখনো থাকে? শোনো লক্ষ্মী দাদা আমার, আমাকে কথা বলতে দাও। বল। সুন্দরকে আমি কতখানি ভালোবাসি তা তুমি জানো? সেটা সুন্দরী তো ভালো জানে, আমাকে তো আর হৃদয়ে ঠাঁই দিসনি। ওহ ইন্দ্রনাথ দা, তোমাকে না খেচামি ফু করবি প্লিজ, তোমার পায়ে পড়ি। ওকে মাই ডিয়ার সিস্টার, ক্যারি অন।
সুন্দর আমার প্রাণ, আমার পৃথিবী, আমার সর্বস্ব। তাই পৃথিবীর সবাই জেনে গেছে, মা ষষ্ঠী পর্যন্ত ক্ষেপে আছেন। আবার আচ্ছা আচ্ছা, কি করেছে সুন্দর? মাল খেয়েছে? খেলে তো বাঁচতাম, বিলিতি মদ তো ঘরেই থাকে, খাওয়ায় বন্ধু বান্ধবদের। আর তোকে? হ্যাঁ, নিজে ছোঁয় না। তা বেশ করে। প্রাইম মিনিস্টার বলেছেন মদ খেলে ব্রেন টেনশন নষ্ট হয়ে যায়, সেই জন্যই বোধহয় খায় না। ব্রেন বেঁচেই তো খেতে হচ্ছে সুন্দরকে। ইন্দ্রনাথ দা, সুন্দর তোমার ক্লাস ফ্রেন্ড, আমার চেয়ে তাকে তুমি ভালোই চেনো। পালাই ষাট, তোর চেয়ে সুন্দরকে আমি বেশি কি করে চিনব? ইন্দ্রনাথ দা, এ বাবা, এই যে নাগিনী গর্জন। আচ্ছা আচ্ছা বল, সুন্দর কি করেছে? রক্ষিতা টক্ষিতা রেখেছে? ডাকলেও তো বাঁচতাম। সে কি রে, যোগিনী টগিনী হয়ে গেলি নাকি? সেটা হলেও বাঁচতাম। সিস্টার, আমার ব্রেন আর থই পাচ্ছে না। তুই হবি যোগিনী? হলে বাঁচতিস। কেসটা কি? কেস খুব সিরিয়াস, যোগিনীর পাল্লায় পড়েছে সুন্দর। যোগিনীর পাল্লা পড়েছে? হ্যাঁ হ্যাঁ, কুহকিনী যোগিনী রূপের ফাঁদে সুন্দরকে ধরতে চাইছে। এতক্ষণে ঠিক মেয়েলি মেয়েলি কথা বলেছিস। মেয়েলি কথা? হ্যাঁ হ্যাঁ, একরকম তাই বই কি। সব মেয়েই মনে করে কিনা স্বামীকে রূপের ফাঁদে ফেলার জন্য দিনরাত ডাইনিরা ঘুরে বেড়াচ্ছে আশেপাশে। এটা ডাইনি বটে। তা কার কথা বলছিস? যাক, এতক্ষণে সিরিয়াস গলা শুনলাম। কার কথা বলছিস? মাতাজির। রাধামহলের মাতাজির? তুমিও নাম শুনেছ? কে না শুনেছে? তুমিও যাবে নাকি? যা চেহারা তোমার, তার উপর বিয়ে থা তো করলে না। চান্স দিলি না বলেই করলাম না। ফালতু বকো না, চান্স তুমি দাওনি কাউকে। আচ্ছা, সেটা পরে আলোচনা করা যাবে। কিন্তু মাতাজিকে হঠাৎ ডাইনি বলছিস, এটা তো ঠিক না। ইন্দ্রনাথ দা, হঠাৎ অত কড়া গলা কেন বোন? তুমিও? আমি কি? তুমিও মাতাজির মোহে ভুলেছ। মাতাজির মোহে ভুলিনি। ওহে, মাতাজির সব কাহিনী আমি জানি। জানো? কিভাবে জানলে? নিশ্চয়ই যাও ওখানে। যাওয়ার দরকার হয় না লতা, আমার কাজটাই হচ্ছে যেখানে যত রহস্য তাদের খবর সংগ্রহ করা। মাতাজিও তাহলে একটা রহস্য স্বীকার করছো? তার অতীত একটা রহস্য, একটা বিস্ময়। একবার বলছো রহস্য, আবার বলছো বিস্ময়। এক্স্যাক্টলি। কি বলতে চাও? শুনবি? হ্যাঁ শুনবো। তাহলে শোন। ঠিক এই সময়ে ধীর চরণে ঘরে ঢুকলো সুন্দর বোস। দেওয়ালে ঝোলানো রকমারি অ্যাঙ্গেলে লাগানো আয়নাগুলোর মধ্যে থেকে হাজার সুন্দর বোস নির্নিমেষে চেয়ে রইল সাইতা স্ত্রীর পানে। মাতাজির অতীত রহস্য। কাকে ফোন করছো লতা? আমি করছি না, আমাকে করেছে। কে? কথা বললেই বুঝবে। তোমার মাতাজি অন্তত নয়। আশ্চর্য, মাতাজি অবসেশন থেকে কি মুক্ত হতে পারছো না কিছুতেই? তুমি যেদিন হবে আমিও সেদিন হব। ঠিক আছে, টেলিফোন ধরে রেখে বাইরের লোকের সামনে কোঁদলের দরকার নেই। বাইরের লোক নয়। কে? ইন্দ্রনাথ দা। সঙ্গে সঙ্গে বিরক্তি মিলিয়ে গেল সুন্দর বোসের চোখমুখ থেকে। এগিয়ে এসে রিসিভার নিয়ে বললে, কি রে রাস্কেল, ভর দুপুরে আমার বউয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করছিলি কেন? তুই যোগিনীর সঙ্গে যোগ সাধনা করছিলি বলে। ওহ মাই গড, এ ব্যাপারেও তোকে বলা হয়েছে? এই মাত্র শুনলাম যে মধুর ঝগড়াটা। চালিয়ে যা চালিয়ে যা। বউয়ের ভালোবাসা 16 আনা আদায় যদি করতে চাস, সব সময় একটা মিথ্যে প্রেমের গল্প শুনিয়ে যাবি, জেলাসিকে জাগিয়ে রাখবি। দেখবি বউ তোর বাঁধি হয়ে থাকবে। তাও যদি একটা বিয়ে করতিস, ব্যাচেলরের মুখে এসব উপদেশের কোনো দাম নেই। ব্যাচেলর হতে পারি, কিন্তু জীবন দর্শী, ঘোড়ার ডিম দর্শী। ইয়ার্কি মারছিস আমার বউয়ের সঙ্গে, তাই নয় অ্যালাউ করলুম। লতা, রিসিভারটা লতার হাতে গুঁজে দিয়ে আমি চললাম। কোথায়? আজকে কি বার খেয়াল আছে? রোববার। সানডে ক্লাবে যেতে হবে না? ওহো, তাও তো বটে, আমারও তো যাওয়ার কথা। যাবে? না থাকবে, আজ আর ভালো লাগছে না শরীরটা। বেশ যাই, বিকেলে দেখা হবে, ক্লাবেই লাঞ্চ খেয়ে নেব। এসো। বেরিয়ে গেল সুন্দর। বন্ধ হলো ফ্ল্যাটের দরজা।
শব্দটা শুনেই রিসিভার তুলে নিয়ে লতা বলল, বলো ইন্দ্রনাথ। এই যে বললি স্বামী আমার প্রাণ, সেই স্বামীকে একলা ছেড়ে দিলি কেন? ডাইনির কাহিনী শুনবো বলে। ডাইনি সে নয় রে, ভুল করছিস। মেয়েরা কখনো মেয়েদের ভুল বোঝে না, বোঝো তোমরা। থাক, সে আলোচনায় আসতে চাই না। মাতাজির অতীত বড় দুঃখের, বড় কষ্টের। বলো বলো, ভণিতে ছাড়ো। শোন, কলকাতার পূর্ব অঞ্চলে বদ্রীদাস টেম্পল স্ট্রিটের বিখ্যাত জৈন মন্দিরের কাছেই একটা জনাকীর্ণ দোতলা বাড়িতে এই কাহিনীর কিছু অতীত দৃশ্য এবার দেখা যাবে। লেখক যখন কলম হাতে বসেন তখন কখনো গল্পের গরুকে গাছে উঠিয়ে ছাড়েন, কখনো ম্যাজিক কার্পেটে পাঠক পাঠিকাকে চাপিয়ে যত্রতত্র নিয়ে যেতে পারেন। আবার দরকার হলে টাইম মেশিনে চড়িয়ে বর্তমানের গণ্ডি পেরিয়ে অতীত বা ভবিষ্যতে ঘুরে আসতে পারেন। হে লেখক, আপনার খুঁড়ে খুঁড়ে প্রণাম। ধরুন আপনিও এই ধরনের একটা টাইম মেশিনে চেপে হু হু করে পিছিয়ে গেলেন আজ থেকে প্রায় ২৬ বছর আগে, বদ্রীদাস টেম্পল স্ট্রিটে। বাড়িটা জীর্ণ, এখন আর সে বাড়ির চিহ্ন দেখতে পাবেন না। সেখানে একটা পেল্লা ইমারত তৈরি হয়েছে। কিন্তু ২৬ বছর আগে সেই বাড়ির একতলা থাকতেন বান্টু পারেখ আর তার সহধর্মিনী। সুদূর গুজরাট থেকে এসেছেন বেশ কয়েক বছর, কারবার করতে নয়, গোলামি করতে। বান্টু অফিস বেরোবেন, বান্টুর বউ হেসেল সামলাচ্ছে। ৭ তাড়াতাড়ি সেদিনকার কাগজে চোখ বলেছেন বান্টু। এই কাগজের অফিসেই চাকরি করেন বান্টু, পেশায় সাংবাদিক। কলকাতার একমাত্র গুজরাটি দৈনিক পত্রিকা গুজরাটি ডেলির চিফ রিপোর্টার। রান্নাঘর থেকে হেঁকে বলল বান্টুর বউ কমলা, তোমার হলো? হ্যাঁ, তাহলে এসো। কাগজ মুড়ে রেখে খেতে বসলেন বান্টু। সামান্যই খাবার, চাপাটি, আলু মটরের তরকারি আর গোটা মুগের ডাল। জলের ভাগ কম। কমলার হাতের রান্না ভালো। এই সামান্য আহারই অমৃত সমান মনে হচ্ছে বান্টুর জিভে। সামনে বসে আছে কমলা। খেতে খেতে বান্টু বললেন, আজ কি করবে? যেখানে রোজ যাই সেখানেই যাব। শীতলাজির মন্দিরে? হ্যাঁ, গিয়ে যা করি তাই করব। হেসে উঠলেন বান্টু, মুখে কিছু বললেন না। মুখ লাল হয়ে গেল কমলার। অত হাসি কিসের? বেশ তো আছি দুজনে, কেন খরচ বাড়াতে চাও? বাড়ুক খরচ, কতদিন হয়ে গেল। ছোট্ট দীর্ঘশ্বাসটা কান এড়াল না বান্টুর। হাতের গরজ হাতে রেখে মুখ তুললেন। দেখলেন কমলা চোখ নামিয়ে মেঝের দিকে চেয়ে আছে। বাহাতে চিবুক ধরে মুখটা তুলে ধরলেন বান্টু। এ কি, চোখে জল কেন? তাড়াতাড়ি আঁচলের খুঁট দিয়ে চোখ মুছে কমলা বললে, পোকা টোকা পড়েছে কোথায়? কমলা গম্ভীর গলায় বান্টু বললেন, বাচ্চা কাচ্চা সবার তো হয় না, তার জন্য এরকম হাহুতাশও কেউ করে না। কেউ না করলেও আমি করি। আমি মেয়ে, কি নিয়ে থাকি বলো তো? আমাকে নিয়ে রঙ রাখো। শীতলনাথজিকে রোজ কত বলি, কত কাঁদি, কিন্তু ৭-৭টা বছর হয়ে গেল, এখনো তো মুখ তুলে চাইলেন না। খেয়ে চললেন বান্টু, আর কথা বাড়ালেন না। কমলা বললেন, মা হতে কে না চায়? সেটা কি দোষের? ভগবান কাউকে না পাঠালে তোমার কি দোষ? দোষ আমার নেই, তোমারও নেই। ডাক্তার তো দেখালে। সবই করেছি কমলা, তাই বলছিলাম ভগবান না দিলে তুমি কি করবে? শীতলনাথজি এত নিষ্ঠুর। খাওয়া হয়ে গিয়েছিল বান্টুর। পিড়ি ছেড়ে উঠে পড়লেন, বললেন, একটা কথা শুনবে? বলো। কালীঘাটে গিয়ে পুজো দিয়ে এসো। চমকে উঠলেন কমলা। এতদিন এ কথাটা মাথায় আসেনি তার। তখন ঘোড়ার গাড়ি চলতো কলকাতায়, ট্রামে এত ভিড় ছিল না। কিন্তু কমলা মেয়ে, একা, ট্রামে ওঠার সাহস হলো না। পাড়ার একটা ফিটান গাড়ির সঙ্গে ব্যবস্থা করলো। বান্টু অফিস বেরিয়ে যেতেই দুপুরে এলো কালী মন্দিরে। 1809 সালে যে মন্দির নির্মিত হয়েছিল সেই মন্দিরে। কলকাতা শহরে ভালো মন্দ নাকি সবই নির্ভর করছে এই জাগ্রতা দেবীর অভিরুচির উপর। এককালে গঙ্গা বয়ে যেত মন্দিরের পাশ দিয়ে, এখন তা আদি গঙ্গার রূপ নিয়েছে। 90 ফুট উঁচু মন্দির চূড়ার সামনে দাঁড়িয়ে ভক্তি ভরে গলায় আঁচল দিয়ে
অবিকল বাঙালি বউয়ের মতোই প্রণাম করল কমলা। তারপর স্মরণ নিল পাণ্ডাদের। 1 বছর পরে একটি মেয়ের মা হলো কমলা। আতুর ঘরেই মেয়ের নাম দিলেন বান্টু কালী। নাম কালী, কিন্তু মেয়ে টুকটুকে ফর্সা। বান্টু ফর্সা, কমলাও ফর্সা, মেয়ে তো ফর্সা হবেই, কিন্তু তবুও মনটা খুঁতখুত করতে থাকে কমলার। একরত্তি মেয়েটার গাল টেপে দিয়ে বলে, তোর বেটি কালো হলি না কেন? হেসে বলেন বান্টু, তাহলে কি হতো? বলতাম সাক্ষাৎ মা কালী। এখনো বলতে পারো, ফর্সা যে, ওটা মায়ের আর এক রূপ। ধর্ণা দিয়েছিলে, মা এসেছেন তোমার কোলে, কালো আর ফর্সায় কি এসে যায়? সস্নেহে মেয়ের দিকে চেয়ে আস্তে আস্তে কমলা শুধু বললে, কালী, আবার কালী। কালী বড় হলো, বদ্রীদাস টেম্পলের অনতি দূরে একটা স্কুলে ভর্তি হলো। সে স্কুলে শুধু গুজরাতি নয়, সব প্রদেশের মেয়েরাই পড়ে। তাই সহপাঠিনীদের সঙ্গে থেকে বাংলা ইংরেজিটাও রপ্ত করে নিল কালী। ক্লাস 1 থেকেই দেখা গেল কালী অসম্ভব মেধাবিনী। প্রথম ছাড়া কখনো দ্বিতীয় হতো না। ইন্টেলিজেন্স শুধু তার লেখাপড়ায় নয়, চোখে মুখেও। ক্ষুরধার বুদ্ধির ছাপ তার ঢলে ঢলে চোখের তারায় তারায়। আশ্চর্য বঙ্কিম ঠোঁটের কোনায় কোনায়, ছোট্ট সুন্দর কপাল আর সুগঠিত চিবুকের রেখায় রেখায়। সবচেয়ে বড় কথা, একটা স্বর্গীয় লাবণ্য যেন সবসময় ঘিরে আছে কালীর মুখকে। শিশু মাত্রই ভগবান, কিন্তু কালী যেন সাক্ষাৎ ভগবতী। একটা অপূর্ব সুষমায় মাখা তার সুন্দর মুখশ্রী। একবার তাকালে আবার তাকাতে ইচ্ছে করে, চোখ ফেরানো যায় না। মা কালীর দান কথাটা মুখে মুখে ছড়িয়ে গেল তখন থেকেই। বারন্ত গড়নের মেয়ে, 10 বছরেই মনে হতো কিশোরী, 12 পা দিতে মনে হলো তরুণী। যৌবন মুকুল সলজ্জ আভায় যেন ফুটেছে। কমলার কোল ভরে উঠেছিল এই মেয়েকে নিয়ে। মনও ভরে গিয়েছিল মেয়ের অসাধারণ বুদ্ধিমত্তা, আশ্চর্য রূপ আর সুখ্যাতিতে। মেয়ের কথাতেও যেন সুধা, তার চলাফেরা, চাহনি, বচন সবই যেন অমৃতময়। মা কালীর দান যে। কমলার মনোবাঞ্ছা কানায় কানায় পূর্ণ করে দিলেন দেবী। কিন্তু 12 পা দিতেই মেয়ের ফুটন্ত যৌবন দেখে চিন্তায় পড়ল কমলা। এবার একটা বিয়ে দেওয়া দরকার। কি দরকার অত লেখাপড়ায়? কমলা নিজে কি এমন বিদুষী? ঘর সংসারে যখন করতে হবে তখন তা যৌবনের শুরু থেকেই করা ভালো। পাত্রের অভাব হলো না, বান্টুর অফিসেই পাওয়া গেল। নাম তার শুকুল, তরুণ, সপ্রতিভ, শিক্ষিত। দেশ বড়দার গণ্ডগ্রামে। ভাগ্য অন্বেষণে এসেছিল কলকাতায়। বান্টুই তাকে কাজে ঢুকিয়েছে, সাংবাদিকের কাজ শিখিয়েছে, বাড়িতেও এনেছে কাজের খাতিরে। কমলারও তাকে পছন্দ। তাই একদিন শুভ লগ্নে বিয়ে হয়ে গেল কালীর সঙ্গে শুকুলের। কালী তখন ক্লাস 5-এ পড়ছে। পড়াশোনা শেষ হয়ে গেল বিয়ের পরেই, কিন্তু মস্ত সার্টিফিকেট দিল শুকুল নতুন বউকে। বাসর ঘরে আদর করে ডাকলো, সরস্বতী, আমার সরস্বতী। জীবনের শেষ দিন পর্যন্ত সরস্বতী নামেই ডেকেছিল শুকুল আদরের বউকে। তারপর বদ্রীদাস টেম্পল রোডের বাপের বাড়ি ছেড়ে ঘর করতে এলো সরস্বতী যমুনালাল বাজার স্ট্রিটের ছোট্ট ঘরে। স্বামী স্ত্রীর সংসার, টুকটুকে বউ নিয়ে দিনগুলো যেন হাওয়ায় উড়িয়ে দিল শুকুল। সরস্বতী তার চোখের মণি, বুকের পাজরা, শিরার রক্ত, মাথার মগজ। সরস্বতীর বুদ্ধি শুকুলেরই বুদ্ধি, সরস্বতীর ইচ্ছে শুকুলেরই ইচ্ছে, সরস্বতীর কল্পনা শুকুলেরই কল্পনা। মেয়ে জামাইয়ের এমন রাজ্যটুক মিল, এমন আশ্চর্য মনের মিল দেখে আনন্দে আটখানা হলেন বান্টু এবং কমলা। মুখে মুখে সেই কথাটা আরো ছড়িয়ে দিলেন। সেই কথা, সরস্বতী ওরফে কালী যে মা কালীর কাছে মানত করে পাওয়া সাধারণ মেয়ে সে নয়। যেখানে যায় সেখানেই আনন্দের ঝর্ণা ঝরায়, সুখের ফুল ফোটায়। সে কাঁদতে জানে না, নিজে হেসে হাসায় আশপাশের সবাইকে। সে যা ছয় তার মধ্যেই যেন দেবীর পরশ লাগে। যার সান্নিধ্যে আসে সেই অনির্বচনীয় আনন্দের সাগরে ভেসে যায়। শুধু একটা খোঁচা লেগে রইল মনের কোণে। সরস্বতীর কোল আলো করে এলো না কেউ, এলো না বান্টু কমলার নাতি অথবা নাতনি। 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল। সরস্বতী যখন ষোড়শী, ঠিক সেই সময় ঘটল একটা দুর্ঘটনা। এক রাতেই বাবা আর মাকে হারালো সরস্বতী। গঙ্গা স্নান করতে গিয়ে কেউই আর ফিরল না। চোরা স্রোতের টানে ভেসে গেল স্বামী স্ত্রী। গঙ্গার বুকে শান্তি পেল চিরকালের মতো। সরস্বতী, বলো, এভাবে আর কতদিন থাকবে? আমি কি ইচ্ছে করে থাকছি? বাবা মা কি চিরকাল কারো থাকে? এমনি করেও কি যায়?
জানি, কিন্তু নিয়তিকে মেনে নাও সরস্বতী। জানলার গরাদ ধরে রাস্তা পানে চেয়ে রইল সরস্বতী। জবাব দিল না। পাশে এসে দাঁড়ালো শুকুল। শুক্লপক্ষের রাত, আকাশের চাঁদ। চাঁদের আলোয় মোমের পুতুলের মতো অপরূপ লাগছে সরস্বতীকে। গাঢ় কণ্ঠে বললে শুকুল, কি করলে তোমায় সুখী করতে পারি বলতে পারো? তুমি আর কি করতে পারো? আমার কপাল। কে যেন কড়া নাড়ছে। তোমার বন্ধু সুরেশ? হ্যাঁ। কি করে বুঝলে? দেখলাম রাস্তায়। দাঁড়াও, দরজাটা খুলে দিই। আয় সুরেশ। ঘরে ঢুকলো বছর 25 বয়সের স্মার্ট এক যুবক। বয়সে শুকুলের থেকে সামান্য ছোট, কিন্তু বেশ দোহারা চেহারা। হাতে পিঠে বুকে কাঁধে গুলি পেশি। ব্যায়ামের নিঃসন্দেহে। বস সুরেশ। সরস্বতীকে নিয়ে মুশকিলে পড়েছি। সুরেশ বসল না। দরজার কাছেই দাঁড়িয়ে চেয়ে রইল সরস্বতীর পিঠের দিকে। জানালার কাছ থেকে নড়েনি সরস্বতী, চেয়ে আছে বাইরে। চাঁদের আলোয় ধুয়ে যাচ্ছে চুল, কাঁধ, মুখ। ম্যাডাম, আস্তে ডাকলো সুরেশ। আস্তে আস্তে ঘুরে দাঁড়ালো সরস্বতী। চোখে মুখে সেই স্বর্গীয় সুষমা, বিষাদ করুন, তবুও চেয়ে থাকতে হয়। ম্লান হেসে বলল, বলুন। এভাবে মুচড়ে থাকলে যে শরীর ভেঙে যাবে। চুপ করে রইল সরস্বতী। দু হাত দুপাশে সরিয়ে আড়মোড়া ভেঙে সুরেশ বললে, বড্ড ক্লান্ত। শরবত হবে? ত্রস্তে রান্নাঘরের দিকে এগোলো সরস্বতী। আনছি। ঘরে এখন দুই বন্ধু, সুরেশ আর শুকুল। কিছুক্ষণ কোনো কথা নেই। তারপর আস্তে আস্তে শুকুল বললে, কিন্তু মহা ঝঞ্ঝাটে পড়লাম রে। দুদিন বাইরে বেরিয়ে আয় বউ নিয়ে, সব ঠিক হয়ে যাবে। তাও বলেছি, যাবে না। কোথায় যেতে চেয়েছিলি? যেদিকে দু চোখ যায়। কি বলে? সেই এক কথা, স্বামীর ঘর ছেড়ে কোথাও যাবে না। বড় ভালোবাসে রে তোকে। এমন বউ পাওয়া ভাগ্যের কথা। তা ঠিক, সরস্বতীর তুলনা নেই, কিন্তু কিন্তু কি? একটা বাচ্চা হলে এতটা ভেঙে পড়তো না সরস্বতী। তা ঠিক। শরবতের গ্লাস আর মিঠাইয়ের রেকাবি হাতে ঘরে ঢুকলো সরস্বতী। খান। রেকাবি স্পর্শ করলো না সুরেশ, ছুলো না গেলাস। কি হলো? সরস্বতীর কণ্ঠে বিস্ময়। খেতে পারি একটা শর্তে। কি শর্ত? আমি আর শুকুল হরিদ্বার বেড়াতে যাচ্ছি, আপনাকেও যেতে হবে। হ্যাঁ, আমি? বলেই স্বামীর মুখের দিকে চেয়ে রইল সরস্বতী। হেসে উঠল পরক্ষণেই। এই ষড়যন্ত্র হচ্ছিল বুঝি দুই বন্ধুতে? বেশ, যাব, ব্যবস্থা করুন। হরিদ্বার থেকে ফেরার পরের দিন অফিস থেকে মুখ চুন করে বাড়ি ফিরল শুকুল। সরস্বতী, সর্বনাশ হয়ে গেল। কি? উদ্বেগ ফুটে ওঠে সরস্বতীর মুখেও। কাগজটা উঠে গেল। সে কি কথা? লোকসান হচ্ছিল কিছুদিন ধরেই। মালিক আজ সবাইকে 3 মাসের মাইনে দিয়ে কাগজ বন্ধ করে দিলে। এখন উপায়? সেইটাই ভাবছি। আমার বুদ্ধি নেবে? কোন কালে নিইনি বলো? সুরেশবাবুকে বলো না, ওদের কোম্পানিতে নিশ্চয়ই একটা কাজ পেয়ে যাবে। নিমেষে আলো ফিরে এলো শুকুলের উদ্বেগ কালো চোখে মুখে। বউয়ের দুগাল টিপে দিয়ে বললে, এই না হলে সরস্বতী? যাই, এখন গেলেই পাবো ওকে। ফিরে এলো কয়েক ঘন্টা পরে। সরস্বতী, বলো। কাজ হয়েছে। সুরেশের মতো বন্ধু হয় না। জানি বলেই তো বললাম তোমাকে। 1 বছর গেল নতুন কোম্পানির কাজ। ঘুরে ঘুরে মাল কেনার কাজ। সস্তায় কিনে চড়া দামে বেচা। পাইকারি দোকান। বড়বাজারের খ্যাংরাপটিতে হেড অফিস, বোনফিল্ড লেনে। বছরখানেক পরে একদিন রোববার সকালে যথারীতি বন্ধুর বাড়িতে আড্ডা মারতে এলো সুরেশ। সরস্বতী, শুকুল কোথায়? দীর্ঘদিনের পরিচয়। বাড়ির লোকের মতোই বন্ধুর বউকে এখন নাম ধরেই ডাকে সুরেশ। সরস্বতীও নাম ধরে ডাকে সুরেশকে। সম্বোধনের আড়ষ্টতা ঘুচে গেছে দীর্ঘদিন। বললে, আহা, জেনে শুনে ন্যাকামো হচ্ছে। অবাক হলো সুরেশ। আমি আমি কি করে জানবো? বড় বড় চোখে নির্মল হাসি ফুটিয়ে তুলে সরস্বতী বলল, হয়েছে হয়েছে, খুব হয়েছে। কি খাবে বলো? খাওয়ার কথা পরে, কোথায় গেছে শুকুল? এবার অবাক হওয়ার পালা সরস্বতীর। সত্যিই তুমি জানো না? না, সত্যি বলছি জানি না। তোমাদের দোকান থেকেই তো পাঠালো।
আমাদের দোকান থেকেই? কই, আমি তো জানি না। উমা, সে কি কথা! কাল রাতে ট্রেনেই তো বোম্বাই চলে গেল। কোথায় কি যেন নিলাম হচ্ছে, দাঁওতে কিনবে। হ্যাঁ হ্যাঁ, নিলাম একটা হচ্ছে বটে, ফার্গুসন কোম্পানিতে। সুকুল সেইখানে গেছে? হ্যাঁ। 7 দিন হয়ে গেল, সুকুল ফিরল না। দোকানে গিয়ে পরের দিনই খবর নিয়েছিল সুরেশ। জরুরি টেলিগ্রাম পেয়ে সত্যিই বোম্বাই গিয়েছে সুকুল, কিন্তু 7 দিনেও ফিরল না কেন? সঙ্গে নগদ টাকা নিয়ে গেছে 1 লাখ, অথচ 15 দিন গেল সুকুল ফিরল না। বোম্বাইতে ফার্গুসন কোম্পানিকে টেলিগ্রাম করে খবর আনা হলো, নিলাম শেষ, মালও বিক্রি হয়ে গেছে, কিন্তু সুকুলের কোম্পানি থেকে কেউ হাঁক দেয়নি। সুকুল তাহলে কোথায়? বছর ঘুরে গেল, সুকুল ফিরল না। পুলিশে খবর দেওয়া হলো, কিন্তু বৃথাই। অথচ সুকুল সে চরিত্রের লোক নয়। এর আগেও 10-20 লাখ নগদ নিয়ে গিয়ে নিলাম হেঁকে মাল কিনেছে, একা। একটা পয়সারও এদিক ওদিক হয়নি। সেই সুকুল মাত্র লাখ টাকা নিয়ে গা ঢাকা দেবে? এ তো বিশ্বাস করা যায় না। সবচেয়ে বড় কথা, সুকুলের লাখ টাকার চাইতেও বড় সম্পদ হলো সরস্বতী। সরস্বতীকে ফেলে লাখ টাকা নিয়ে পালানোর বান্দা সে নয়। তবে কি? তবে কি? সুকুল আর গৃহজগতে নেই? লাখ টাকার লোভে ট্রেনেই তাকে খুন করা হয়েছে, লাশ মাঠে ঘাটে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত এই সিদ্ধান্তেই নিল পুলিশ আর সুরেশের কোম্পানি। অন্তর্ধানের পর দীর্ঘ 3 বছর স্বামীর ফিরে আসার পথ চেয়ে বসে থাকার পর অবশেষে একই সিদ্ধান্ত নিতে হলো নামকা ওয়াস্তে সধবা সরস্বতীকেও। গঙ্গার ঘাটে গিয়ে মুছে ফেলল সিঁদুর, 1 ফোঁটা জলও ঝরল না চোখ থেকে। দীর্ঘ এই 3টে বছর প্রকৃত বন্ধুর মতোই বন্ধু পত্নী দেখাশোনা করেছে সুরেশ। প্রতিদিন সন্ধ্যায় এসেছে, অনেকক্ষণ থেকেছে, সরস্বতীকে সঙ্গ দিয়েছে। এমনকি মাস ফুরোতে না ফুরোতেই, সংসারের টানাটানি শুরু হতেই খরচ পর্যন্ত দিয়ে গেছে। 1 বছর গেছে এইভাবে। তারপর একদিন সরস্বতী বলেছে, সুরেশ, আমার একটা কথা রাখবে? কোন কথাটা রাখিনি তোমার সরস্বতী? এই কথাটা হয়তো ঠেলে দেবে, বলেই দেখো না। রাখবে তো? কথা দাও। বেশ, রাখবো, বলো। তোমার খরচা বাড়ছে, আমার খরচা দিতে হচ্ছে, তোমার ঘর ভাড়া, খাওয়া দাওয়া খরচ রয়েছে, ঠিক তো? তা হ্যাঁ, ঠিক বলতে পারো, কিন্তু আমার 3 কুলে কেউ নেই, তোমারও তাই। আমার 3 কুলে কেউ নেই ঠিকই, কে কোথায় বড়দায় পড়ে আছে খবরও রাখি না, কিন্তু তোমার খুড়তুতো ভাই আছে না, নামে আছে। কই, এই 1টা বছর তো হাত উপর করতেও এলো না। তাদের নিজেদেরই খরচই চলে না, তা কি করে তোমাকে দেবে বলো? একজন কাপড় ফেরি করে, আর একজনের তো আলুর দোকান। তাহলেও কাকার ছেলে তো। তার চাইতে বড় কথা, কাকার চেহারাও আজ পর্যন্ত দেখিনি। না সুরেশ, আমার কেউ নেই, কেউ নেই। সুকুল ফিরে আসবে বলাচ্ছ? আরো 2 বছর দেখব, তারপর বিধবা বেশ পড়ব। থাকে সে কথা। আমাকে কি করতে বলছিলে? কথা দিয়েছো, মনে রেখো। দিয়েছি। মাস ফুরলেই তুমি তোমার ডেরা ছেড়ে দিয়ে এখানে চলে এসো। এখানে? হ্যাঁ, 2টো ঘর এখানে, একটাতে তুমি থাকবে আর একটাতে আমি। কিন্তু লোকে কি বলবে? লোকে কি আমাকে খাওয়াতে এসেছে না পড়াতে এসেছে? লোকের ভয়ে আমি চলি না সুরেশ। কিন্তু সরস্বতী, কোনো কথা নয়, আমার হুকুম, মাসপাল্লা থেকে পাশের ঘরে থাকবে তুমি। নইলে কি দেনা করে মরবে শেষকালে? সরস্বতী, কোনো কথা নয়। 2 বছর পরে এই সরস্বতীকেই স্মৃতি সিঁদুর মুছিয়ে বাবুঘাট থেকে বাড়ি নিয়ে এলো সুরেশ। তখন সরস্বতী পূর্ণ যৌবনা, 19-এ পা দিয়েছে, রূপ আরও ফেটে পড়ছে। বিধবার বেশ পড়ায় সূচি স্নিগ্ধ মুখের লাবণ্য শতগুণ বৃদ্ধি পেয়েছে। পবিত্রতার প্রতিমূর্তি যেন সরস্বতী। এ পরিস্থিতিতে পাড়া প্রতিবেশীর মধ্যে কানাঘুষো আরম্ভ হয়। কিন্তু সরস্বতীর মোমের শিখার মতো শুভ্র সুন্দর মুখশ্রী দেখে কারো মুখে কথা শুনল না। কোথাও এতটুকু কানাকানি শোনা গেল না। তারাও শুনেছে সরস্বতী কার কৃপায় ধরায় এসেছে, শুনেছে সরস্বতীর অশেষ গুণ, দেখেছে তার মুখের ছবিতে পারিজাত পুষ্পের নির্মলতা। এই সময় প্রায় মাস 6 পরে অকস্মাৎ একটা ঘটনা ঘটল। মাঝরাতে আচম্বিতে ঘুম ভেঙে গেল সরস্বতীর। শুয়েছিল ঘরের আলো নিভিয়ে, অমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই, তারার আলো জানালা দিয়ে একতলা ঘরে আসছে না। কিন্তু আলো হয়ে রয়েছে ছোট্ট ঘরখানা। এ আলো
ইলেকট্রিক আলোর মতোই উজ্জ্বল এবং স্নিগ্ধ। এ আলোয় সব দেখা যায়, চোখ ধাঁধায় না, চোখ জুড়িয়ে যায়। দু চোখ ডোলে উঠে বসল সরস্বতী। পরক্ষণেই রোমাঞ্চিত হলো কলেবর, অনুপরমাণুতে জাগলো শিহরণ, বিস্ফারিত হলো দুই চক্ষু। এ কি দেখছে? নশ্বর মানবী সে। দেবীর কৃপায় নাকি মায়ের জঠরে সে এসেছিল, কিন্তু সেই দেবী যে আজ তাকে এইভাবে দর্শন দেবেন, তা তো অতি বড় কল্পনাতেও ভাবতে পারেনি সরস্বতী। ঘরের কোণে দাঁড়িয়ে এক দিগম্বরী মূর্তি, বিশ্বের সমস্ত অন্ধকার পুঞ্জীভূত করে যেন তৈরি সেই মূর্তি, অথচ তা দিব্য আলোয় আলোকময়। বর্ণনার অতীত জ্যোতি যেন বলয়াকারে বিচ্ছরিত দিগম্বরীর সর্ব অঙ্গ থেকে। আকর্ণ নয়না তিনি, বিশাল দুই আঁখিতে যেন জড়ো হয়েছে বিশ্বের সমস্ত নক্ষত্র, উজ্জ্বল অথচ স্নিগ্ধ। পূর্ণ যৌবনা মুক্তকেশী লৌল জিহবা মুন্ডমালা বিভূষিতা, চতুর্ভুজার একটি হাতে উত্থিত খাড়া থেকেও যেন কাঁচা রক্ত টসটসিয়ে ঝরছে শূন্যে। শ্যামবর্ণা সেই মহাভয়ঙ্করী নির্নিমেষে চেয়ে রয়েছেন সরস্বতীর পানে। শয্যায় নতজানু হয়ে বসল সরস্বতী। পাক রোধ ঘটল, দরদর ধারায় কেবল অশ্রু গড়িয়ে এলো দুই চোখ থেকে। মূর্তির অধর নড়ল না, কিন্তু দৈববাণীর মতোই সরস্বতীর মগজে ধ্বনিত হলো এই কটি কথা। আজ থেকে তোর মধ্যে দিয়েই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করব। থরথর করে কেঁপে উঠল সরস্বতী। আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল চোখের সামনের অমানবিক দৃশ্য। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল সরস্বতী। খবরটা ছড়িয়ে গেল আগুনের মতো, ছড়িয়ে দিল সুরেশ নিজেই। ভিড় বাড়তে লাগলো ক্রমশ। প্রথমে এলো পাড়া প্রতিবেশী, তারপর কলকাতার নানান অঞ্চল থেকে বহুজন। বহু দুরারোগ্য ব্যাধি আরোগ্য হলো বিভূতির কৃপায়। সংসারের দুঃখ কষ্ট জ্বলে পুড়ে অনাবিল শান্তি নিয়ে ঘরে ফিরে গেল হাজার হাজার মানুষ। যমুনালাল বাজার স্ট্রিটের ছোট্ট ঘরে শেষ পর্যন্ত এত ভক্তকে ঠাঁই দেওয়া গেল না। সুরেশ ভাড়া নিল মিন্টো স্ট্রিটের রাধামহল। প্রতিদিন সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত নিরাভরণ কক্ষে দর্শন দান দিয়ে চলল সরস্বতী নতুন নামে মাতাজি। পাশে জলচৌকির ওপর রইল নিরেট রূপুর কালীমূর্তি। কোত্থেকে এলো সেই মূর্তি, সে আর এক কাহিনী। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।